আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে স্পেশাল একটা স্টুডিও কার্যক্রম আপনাদের সাথে আলোচনা যাচ্ছি। একজন ব্যক্তি আমাকে হঠাৎ করে প্রশ্ন করলো যে আপনি যে মার্কেটিং কনসেপ্ট নিয়ে ব্যবসা করছেন, সারা বাংলাদেশে যারা মার্কেটিং এই কনসেপ্ট নিয়ে ব্যবসা করছে তাদের সাথে অ্যাকচুয়ালি আপনাদের কোনো পার্থক্য আছে কিনা, এবং সেই পার্থক্যটুকু আপনাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা একটু জানার একটা আগ্রহ পোষণ করলো, এবং আমাকে একটা কোশ্চেন কিন্তু করে বসে থাকলো। প্রথমে যে কোশ্চেনটা যে ব্যক্তি আমাকে করেছেন, এই কোশ্চেনটার ক্ষেত্রে কিছু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে, এবং সেই বিষয়গুলি নিয়ে আজকের এই স্টুডিওর আজকের এই ভিডিও কনফারেন্সে আলোচনা আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলা। তো স্পষ্টটা হচ্ছে অন্যান্য কোম্পানির সাথে আপনাদের বা ইয়েদের কোনো পার্থক্য আছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এটা আলোচনা ছিল। তো আমি সে বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি। কোনো ডিরেক্ট সেলিং বা সরাসরি পণ্য বিপণন পদ্ধতির যে মার্কেটিং কনসেপ্ট নিয়ে সারা বাংলাদেশে কাজ করছে, এরকম বহু কোম্পানি আছে যে কোম্পানিগুলো কিন্তু কার্যক্রম করছে। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি আসল কোম্পানি বা এখানে বুঝে নিব কীভাবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তো সরাসরি পণ্য বিপণন পদ্ধতিতে আপনি যদি সম্পৃক্ত হতে চান বা ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে নিম্নলিখিত কিছু কার্যক্রম কিন্তু কনফার্ম করে নিতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে কোম্পানিতে সম্পৃক্ত হতে যাচ্ছেন অ্যাকচুয়ালি সেই কোম্পানিতে তার প্রোডাক্টটা নিজস্ব কিনা। নিজস্ব প্রোডাক্ট বলতে তার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে, নিজস্ব ব্র্যান্ড মার্কেট থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন বা যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টে অ্যাকচুয়ালি অদ্বিতীয় বা ইউনিক কোনো প্রোডাক্ট কিনা, যে প্রোডাক্টটার অন্য অন্য বাজারে যে পণ্যটা আছে তাদের চেয়েও স্পেশাল আইটেম যেটাকে বলা হয় একটু ভিন্ন। তৃতীয় নম্বর একটা অপশন আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে যে পণ্যটা নিয়ে আপনি মার্কেটে বাজারজাত করতে চাচ্ছেন বা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয় কিনা, প্রত্যেকটা মানুষের জন্য এটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয় কিনা সেই পণ্যটাকে খেয়াল করতে হবে। চতুর্থ নম্বর অপশনে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রোডাক্ট শতভাগ ফলাফল নির্ভরশীল কিনা, বা এমন কোনো পণ্য আমি নিচ্ছি যে পণ্যটা আপনি কী করছেন নিজের জন্য ইউজ করবেন। তো এই ক্ষেত্রে নিজের জন্য যে ইউজ করছেন আপনি পণ্যটি, এই পণ্যটি অ্যাকচুয়ালি আপনার ফলাফল নির্ভরশীল কিনা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয় হয়ে এখানে দাঁড়া। ঠিক সেম যদি আপনাকে যদি আমি বলি যে 5 নম্বরের যে অপশনটা আপনাকে চুজ করতে হবে সেটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট হলেও নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা, ইম্পর্টেন্ট। যদি ফ্যাক্টরি কোম্পানির নামে না হয় তাহলে বুঝতে হবে কোম্পানির কিন্তু কাছ থেকে যে অন্যান্য কোম্পানি থেকে তারা কাছ থেকে তারা ধার করে পণ্যটা নিচ্ছে, এবং ধার করে নিয়ে সে পণ্যটা নিজের নাম কিন্তু চালিয়ে দিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি বলে তাদের নিজস্ব প্রোডাক্ট আছে, কিন্তু খোঁজ নিয়ে আমরা দেখেছি যে তাদের নামে কোনো ফ্যাক্টরি নাই, এবং ফ্যাক্টরিটা হচ্ছে অন্য ব্যক্তির নামে। 6 নম্বর একটা এজেন্ডা আমার কাছে মনে হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট যদি থাকেও তো নিজস্ব কেমিস্ট আছে কিনা, এমনি তাদের কোনো ল্যাবরেটরিজ আছে কিনা বা কোনো কেমিস্ট আছে কিনা, নিজস্ব কোনো কেমিস্টের দ্বারা সে পণ্যটা উৎপাদন হচ্ছে কিনা। 7 নম্বর একটা সাবজেক্ট আমার কাছে মনে হয়েছে, সেটা পণ্যগুলো অবশ্যই কোনো সংস্থা দ্বারা আপনাকে কী করতে হবে, সার্টিফাইড করতে হবে, কারণ না হলে পণ্যের গুণগত মান কিন্তু ঠিক থাকবে না। তো যার কারণে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, তার মধ্যে একটা যদি আমি বলি সেটা হচ্ছে বিএসটিআই, তারপরে হচ্ছে বিসিসি, বিএসআইসিআর, এবং হালাল সনদপত্র তার অ্যাকচুয়ালি আছে কিনা, পণ্যটা কি হালাল কিনা, এফডিএ এর কোনো সার্টিফিকেশন আছে কিনা যেটা ফেডারেশন আপনার দিয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন যারা খাদ্য উৎপাদন করে থাকেন, নিউট্রিশন ডিপার্টমেন্টে কোনো সনদ আছে কিনা, সে খাদ্যে কোনো ভিটামিন আছে কিনা, এটা পরীক্ষাগারে দেখাতে হবে। সায়েন্স ল্যাবের মতো অর্গানাইজেশনের সার্টিফিকেট আছে কিনা যারা ল্যাব টেস্টের মাধ্যমে এই প্রোডাক্ট উত্তীর্ণ করতে পেরেছে। আমার কাছে 8 নম্বর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মনে হয়, সেটা হচ্ছে কোম্পানির সংশ্লিষ্ট অ্যাকচুয়ালি ব্যবসা করছে বাংলাদেশের সরকারের যে ট্রেড লাইসেন্স আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স আছে, শিল্প মন্ত্রণালয়ের লাইসেন্স আছে কিনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সার্টিফিকেট যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দিয়েছে কিনা, বেসিক শিল্প প্রতিষ্ঠানে কোনো সার্টিফিকেট শ্রম অধিদপ্তর থেকে আপনি কোনো অধিদপ্তরের সার্টিফিকেট পেয়েছেন কিনা, ট্যাক্স এবং ভ্যাট আপনি রেগুলার যে দিচ্ছেন তার ইত্যাদি ইত্যাদি কিছু কাগজপত্রের ডকুমেন্টারি কিন্তু একটা কোম্পানির জন্য কিন্তু খুবই প্রয়োজন মনে হয়, সেটা লাগবে। তো 9 নম্বরের যে অপশনটা আমার কাছে মনে হয় সেটা কোম্পানিটি তার পেমেন্ট একটা গেটওয়ে থাকে, অ্যাকচুয়ালি তারা ক্যাশ লেনদেন করছে নাকি পেমেন্ট গেটওয়ে তাদের আছে, রাষ্ট্রের তো যে কোনো ব্যাংক থেকে বা কোনো প্রকার গেটওয়ের মাধ্যমে গ্রাহককে সেই সেবাটা প্রদান করছে কিনা, সেটা কিন্তু একটা দেখার বিষয়। 10 নম্বর একটা অপশন আমার কাছে বড় হয়, কোম্পানি তার গ্রাহক পর্যায়ে লেনদেন অ্যাকচুয়ালি সার্ভার কেন্দ্রিক হচ্ছে কিনা। যদি সার্ভার কেন্দ্রিক যদি না হয়, সেটা যদি ক্যাশ লেনদেন যদি তাদের সাথে করে, তাহলে এখানে ডকুমেন্টারি বা একটা
সার্ভার কেন্দ্রিক হিস্ট্রি কিন্তু জেনারেট হয় না, যার কারণে সে আসলে লেনদেন করছে কিনা বা সে পেয়েছে কিনা বা সে টাকাটা অ্যাকচুয়ালি পাইছে কিনা বা সে প্রোডাক্টটা পাইছে কিনা, তার কাছে কোনো কনফার্মেশন মেসেজ গেছে কিনা, সেই বিষয়টা কিন্তু এখানে থেকে যায়। 10 নম্বর একটা পর্যায়, সেটা হচ্ছে কোম্পানি তার গ্রাহক পর্যায়ে লেনদেন সংক্রান্ত সার্ভার কেন্দ্রিক ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কিনা। ডিজিটাল পদ্ধতি বলতে আমি বোঝাচ্ছি সার্ভার মানে ডিজিটাল, এবং সেই ডিজিটালটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, পদ্ধতিটা আছে কিনা। 11 নম্বর যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্রোডাক্টের মূল্য বাজার মূল্যের সাথে সহনীয় কিনা। অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্টের একটু মূল্য বেশি হবে, কিন্তু এত বেশি করা যাবে না যে পণ্যটা অ্যাকচুয়ালি পাবলিক ফাংশনে সহনীয় নয়। এবং 12 নম্বর একটা অপশন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান অনুযায়ী যারা বিশেষ করে সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মাধ্যমে মার্কেটিং করে থাকেন তাদের ক্ষেত্রে যদি আমি বলি, এই মার্কেটিংটা এখন যুগান্তর ধরে আপনি সরাসরি পণ্য বিপণন পদ্ধতির অনেকগুলা সিস্টেম আছে। যেমন ইউনিলেভেল সিস্টেম বর্তমানে সারা বিশ্বে কাজ করছে, তারপর হচ্ছে ম্যাট্রিক্স সিস্টেমে সারা বাংলাদেশে সারা বিশ্বে কাজ করছে, তারপর হচ্ছে আপনার 50-50 বাইনারিতে কাজ করছে, তারপর হচ্ছে আপনার হাইব্রিড বাইনারিতে কাজ করছে, ম্যাট্রিক্স বাইনারিতে কাজ করছে, বিভিন্ন ধরনের কিন্তু আপনার টাইটেরিয়া কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আছে। এটা আপনিও জানেন, এটা অন্য অন্য ব্যক্তিরাও কিন্তু যারা এই বিষয়ে স্পেশালিস্ট অভিজ্ঞতা রাখে তারা কিন্তু জানে। কিন্তু বর্তমান মার্কেটে বাইনারি কিন্তু একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা একজন ব্যক্তিকে খুব দ্রুত উপর দিকে উঠে আসে। কারণ বাইনারিতে কোনো আপলাইন তার একটা সাইট কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য ফলো আপ করে, এবং আরেকটা সাইট তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সে যদি কার্যক্রম করে সে কিন্তু খুব দ্রুতই একটা জায়গাতে কিন্তু পৌঁছাতে পারে, এই সুযোগটা এখানে থাকে। 13 নম্বর হচ্ছে তার 13 নম্বর আগে আমি বলতে চাই যে সবচেয়ে ভালো এবং আউটপুট ক্যারি অন করে হচ্ছে বাইনারি প্ল্যান, যেটা মার্কেটিং প্ল্যানটা, তো সেটা অনুসরণ করে কিনা। তাহলে আপনি আপনার জায়গা থেকে সবচেয়ে বেশি দ্রুত সফল হতে পারবেন। বাংলাদেশে এরকম বহু কোম্পানি আছে যে কোম্পানিগুলো ইউনিলেভেল, ম্যাট্রিক্স, বাইনারি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ট্রিপল লাইন, 4 লাইন, এরকম ধরনের কিন্তু অনেক কোম্পানি আছে যারা বাইনারি তারা কিন্তু বিজনেসটা কিন্তু করছে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি লুজার হওয়ার সম্ভাবনাই বেশি সেসব জায়গাতে, কারণ একটা লিঙ্কই আপনি দেখতে পাচ্ছেন না, আপনি একসাথে 10-12টা লিঙ্ক দেখবেন কী করে, একসাথে 6টা লিঙ্ক দেখবেন কী করে, একসাথে এত টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করবেন কীভাবে, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। আবার অনেক কোম্পানি দেখবেন যে তাদের বিজনেসটাকে আরও আকর্ষণীয় করার জন্য সেখানে তারা জেনারেশন নামক একটা শব্দ ইউজ করে। তাই জেনারেশন শব্দটা যারা বিশেষ ইউজ করে তাদের জন্য কোম্পানির জন্য লাভবান হবে সেখানেই যাদের 6টা লিঙ্ক, 3টা লিঙ্ক বা এখানে আরও 10-এর অধিক লিঙ্ক, যেটা ম্যাট্রিক্স সিস্টেমে, তারপর হচ্ছে ইউনিলেভেল সিস্টেমে যারা কার্যক্রম করে তাদের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা ভালো। কিন্তু বাইনারি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কেউ যদি কোনো জেনারেশন প্ল্যান দিয়ে থাকে তাহলে আমি মনে করি কোম্পানি টাকা টানার জন্য আসছে, বেশি দিন টিকবে না, আর জেনারেশন করতে গেলে সেখানে কিন্তু টাকা থাকবেও না। তাহলে কোম্পানি কিন্তু আপনার নির্দিষ্ট সময়ে কিন্তু একটা বিষয় কিন্তু আপনারা জানেন যে শাটডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো এখানে একটা বিষয় এখানে থাকে। আর 13 নম্বর যে অপশনটা আমার কাছে মনে হয়েছে সেই জিনিসটা হচ্ছে প্ল্যানে কোনো শর্ত অ্যাকচুয়ালি আছে কিনা। শর্ত বলতে কি, এমন কিছু কিছু শর্ত কিছু কিছু কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয়, তো সেখানে আপনি সেটা বাস্তবায়ন করার জন্য হলেও আপনি একটা ডেভেলপমেন্ট করবেন, একটা অবস্থান করবেন, সেটা কিন্তু করার সুযোগ থাকে না, আপনি পদের মধ্যে আটকে যাবেন আপনার শর্তের কারণে, এটা হয়ে যাবে। 14 নম্বর যে অপশনটা আমার কাছে মনে হয় কেরিয়ারের অ্যাকচুয়ালি আপনার কোনো নিরাপত্তা আছে কিনা। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠান নানামুখী টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে দিচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি পাস করতে পারতেছেন না, ফেল করতেছেন, আপনি সেখানে আপনার ক্যারিয়ার নিরাপত্তা থাকে না। তো সেখানে ক্যারিয়ার নিরাপত্তা বলতে আমি বোঝাচ্ছি কিছু হলেই আপনার আইডি থাকে না, কিছু হলেও আপনার রিপার্সেস না করলে আপনার অ্যাক্টিভিটিস স্টপ হয়ে যায়, আপনার মাসিক যদি কোনো প্রকার টার্গেট সেলস ডেভেলপমেন্ট না করতে পারেন সেখানে আপনার আইডি কী হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এতে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কি না। 14 নম্বর একটা অপশন ক্যারিয়ারের নিরাপত্তা আছে কিনা আমরা পাইলাম। 15 নম্বর অপশনে আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার লিডারশিপ কমিশন বা লিডারদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি আপনারা দিয়েছেন কিনা। সেটা আপনার এক্সিকিউটিভ কমিশন হতে পারে, সেটা হচ্ছে রয়্যালিটি ফাংশনও হতে পারে, সেটা হচ্ছে টিম সেলস হতে পারে, সেটা কমিশনও হতে পারে, অন্য অন্য সুযোগ সুবিধা যেগুলো থাকে। 16 নম্বর অপশনটা হচ্ছে আমার কাছে মনে হয় কোম্পানির বয়স মিনিমাম আপনাকে 3 বছর ওভারটেক করতে হবে, না হলে এই কোম্পানির ম্যাচুরিটি আসবে না। একটা কোম্পানি আপনার শুরু থেকে 1 বছর, 2 বছর এবং 3 বছর, অর্থাৎ 2 বছর শুধু তাকে বুঝতেই লাগবে যে মার্কেটটা প্ল্যান অনুযায়ী মার্কেটটা টিকছে কিনা, প্রোডাকশন অনুযায়ী মার্কেট টিকছে কিনা। 2 বছর যাওয়ার পর আপনার কাছে মনে হবে
যে হ্যাঁ ব্যাপারটা কিন্তু আপনার মনে হয় একটা স্টেবিলিটির একটা জায়গাতে কিন্তু কোম্পানি স্টাবলিশমেন্টের একটা জায়গাতে কিন্তু কোম্পানি কিন্তু চলে এসছে, এটা আপনার কাছে বড় হবে, এটা সবাই একই কথা বলে। তো 17 নম্বর একটা অপশন আমার কাছে মনে হয়েছে কোম্পানির যারা বিশেষ করে মালিক আছে তাদের মিনিমাম এই সাবজেক্টের উপর 10 থেকে 12 বছরের 15 বছরের একটা অভিজ্ঞতা থাকা উচিত। কেননা অভিজ্ঞতাহীন ব্যক্তিকে যদি আপনি 4,000 কোটি টাকাও দেন, 1 টাকাও রাখতে পারবে না। আর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে যদি আপনার শূন্যের কোঠাও থেকেও যদি তাকে আপনি স্টার্টিং করতে দেন, বিলিভ ইট অর নট, বাট ওই জায়গা থেকে কিন্তু সে 4,000 কোটি টাকা কিন্তু সম্পদ অ্যাসেট কিন্তু তৈরি করতে পারে। এক্সাম্পল এরকম বাংলাদেশে অনেক ব্যক্তিরই কিন্তু আছে, যেটা আমরা জানি। তারপরে হচ্ছে আপনার 18 নম্বর একটা কন্ডিশন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কোম্পানির মালিকগণ অ্যাকচুয়ালি প্রান্তিক পর্যায়ে কাজ করছে কিনা। প্রান্তিক পর্যায়ে বলতে অনেক কোম্পানির মালিক দেখবেন তার এমডি চেয়ারও দেখা যায় না, অনেক কোম্পানি দেখবেন চেয়ারম্যানের তো পোস্টেই ওঠে না, ডিরেক্টর যারা আছে এদেরকে ধরা ছোঁয়ার বাইরে, এদেরকে পাওয়া মানে হচ্ছে আমার আপনার কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। এবং তাদের শিডিউল নিতে হলে 3 মাস আগে শিডিউল দিতে হয়, শিডিউল দেওয়ার পরে শিডিউল পাওয়া যায় না, 6 মাস ধরে অপেক্ষা করতে হয়। বাট এই ব্যক্তিগুলো কিন্তু একটা কোনো অভ্যন্তরীণ কোনো একটা খেলা খেলে বিধে তারা কিন্তু আন্ডারওয়ার্ল্ড আন্ডারগ্রাউন্ডে থাকে। আর যেসব কোম্পানিগুলো অ্যাকচুয়ালি মাঠে টিকে থাকার জন্য কার্যক্রম করছে এবং লোকজনকে সফল করে কার্যক্রম করছে, সেই কোম্পানির আপনি অ্যাডভাইজার থেকে শুরু করে সকল ডিরেক্টর, ডিস্ট্রিবিউটর, লিডার সবাইকে দেখবেন তারা মাঠে কিন্তু একজন লিডার পর্যায়ে হয়ে কিন্তু তারা কার্যক্রম করছে। তো এক্ষেত্রে আমি এই ব্যাপারটা দেখি, কারণ একটাই, তারা জানে যে আমরা সঠিক কাজটা করছি এবং মানুষকে সফলতার জন্যই কিন্তু আমরা কাজটা করছি, যার কারণে তাদের ভিতরে এই ধরনের দুঃসাহসিকতা কিন্তু চলে আসে। আমরা 19 নম্বর একটা অপশন দেখি, সেটা হচ্ছে কোম্পানির যথাযথ ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা। ট্রেনিং ইনস্টিটিউট বলতে আপনার টিমে বা আপনার সিনিয়র যারা বিশেষ করে আছে এই ব্যক্তিগুলো আপনাদের ট্রেনিংয়ের উৎসাহ প্রদান করে কিনা। কোনো কোম্পানি যদি আপনাকে কোনো ট্রেনিংয়ের উৎসাহ প্রদান না করে, তাহলে বুঝতে হবে এই কোম্পানি বেশি দিন টিকবে না, ইভেন আপনার কেরিয়ার এখানে না হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এটা হবে। কারণ ট্রেনিং ছাড়া আপনি অ্যাকচুয়ালি বিজনেসে সফল হওয়া আপনার জন্য অনেক দুঃসাধ্য ব্যাপার। আপনি ট্রেনিং ছাড়া সফল হতে পারবেন না। আপনাকে প্রতিনিয়ত নিজেকে শান দিতে হবে, ট্রেন আপ করতে হবে এবং কোম্পানির তথ্য চুলচারে বিশ্লেষণ নিয়ে কিন্তু আপনার মাঠে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ করতে হবে। এই একটা বিষয় ক্ষেত্রে থাকা যায়। আমরা 20 নম্বর একটা অপশন আমি দেখেছি, সেটা হচ্ছে বিদেশি কোম্পানি ক্ষেত্রে। আমাদের দেশে কিন্তু অসংখ্য বিদেশি কোম্পানি আসে সার্ভারকে কেন্দ্র করে। ভাই এটা আমেরিকান কোম্পানি, এটা সুইডিশ কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি, এটা ইন্ডিয়ান কোম্পানি, এটা হচ্ছে ভাই মালয়েশিয়ান কোম্পানি, বিশাল কারবার সাবার। তারা হাজার হাজার কোটি টাকা তারা কি করছে, তারা ব্যবসা কিন্তু তারা নিয়ন্ত্রণ করে, তারা ব্যবসা কিন্তু তারা ডেভেলপমেন্ট করছে তাদের দেশগুলোতে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ ব্যবসা যদি এই বিদেশি কোম্পানিগুলো করতে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন 100% কিন্তু থেকে যায়। সে টার্মস অ্যান্ড কন্ডিশন 100% থেকেই কিন্তু কাজটা করতে হবে। বাংলাদেশে অসংখ্য এরকম সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মার্কেটিং কোম্পানি আছে যারা শুধু সার্ভার কেন্দ্রিক বিজনেসটা করে। এই দেশে তাদের কোনো অ্যাসেট নাই, কিচ্ছু নেই। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দিই, তাহলে আপনি খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আপনি ধরেন একজন মালয়েশিয়ান নাগরিক বাংলাদেশে ব্যবসা করতে চাচ্ছেন, বা বাংলাদেশের নাগরিক আপনি মালয়েশিয়াতে ব্যবসা করতে চাচ্ছেন। প্রত্যেকটা সরকারের কিন্তু একটা বিনিয়োগ বোর্ড বলতে একটা বোর্ড থাকে, সেটা বাণিজ্য মন্ত্রীর অধীনস্থ, শিল্প মন্ত্রীর অধীনস্থ, শিল্প উপদেষ্টার তত্ত্বাবধানে কিন্তু এটা মেনটেন্স হয়। তাহলে আমি যদি বিশেষ করে বাঙালি হয়ে থাকি, আমি মালয়েশিয়াতে যদি ব্যবসা করতে চাই, তাহলে মালয়েশিয়ান সরকার আমাকে প্রথম একটা অফার করবে যে আপনি এই দেশ থেকে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই দেশে কত টাকা, আপনি কত কোটি টাকা বিনিয়োগ করতে চান, সে বিনিয়োগের খাত কোত্থেকে পেলেন, বা বিনিয়োগটা অ্যাকচুয়ালি আপনি কোত্থেকে আপনি আমাদেরকে দিবেন, এই বিষয়টা কিন্তু তারা আলোচনা কিন্তু করবে। যদি আমি মালয়েশিয়ান সরকারের সাথে যদি ব্যবসা করতে চাই, তাহলে মালয়েশিয়ান সরকার কিন্তু আমাকে বলবে কয়শো কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চান। তাই ইনভেস্টমেন্ট করার পর অ্যাকচুয়ালি সে আমাকে বিনিয়োগ বোর্ডের কিন্তু একটা সার্টিফিকেট আমাকে দেবে, এবং সার্টিফিকেট দেওয়ার পরপরই আমি কিন্তু এই দেশে প্রাথমিক পর্যায়ে অ্যাকচুয়ালি ব্যবসা করার কিন্তু একটা অনুমতি কিন্তু ওই দেশের সরকারের কাছ থেকে আমরা পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই, তারা যদি এই দেশে ব্যবসা করতে আসে, এটা যে কোনো ব্যবসা, সেটা সরাসরি পণ্য বিপণন পদ্ধতি হোক এবং ট্রেডিশনাল মার্কেটিং হোক, আর যে কোনো অনলাইন সার্ভিসিং মার্কেটিংটা হোক, আমরা যদি কার্যক্রম শুরু করি, তাহলে বিনিয়োগ বোর্ড কিন্তু একটা অথরাইজড আপনার একটা সার্টিফিকেটটা কিন্তু এটা থাকতে হবে। ইভেন যে এই দেশে আপনি ব্যবসা করতে আসছেন, ধরেন বাংলাদেশে ব্যবসা করতে আসছেন, তাহলে বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট 100% প্রযোজ্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কোম্পানি যখন ব্যবসাটা করতে আসলো বা আপনি কাউকে অফার করছেন, আপনি কি বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট দেখাতে পারবেন? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাংলাদেশে অবস্থানরত আপনার ব্যবসা করতে হলে একটা ট্রেড লাইসেন্স লাগবে, লোকাল ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স। সেই ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনি যে কোম্পানির নামটা ব্যবহার করছেন, ওই কোম্পানির মূল নামটা অ্যাকচুয়ালি কী, মানে হুবহু ওই নামটা হচ্ছে। বিদেশিতে যদি কোনো কোম্পানি থাকে, XYZ কোম্পানি,
ধরেন XYZ কোম্পানি, তাহলে XYZ কোম্পানি নামে বাংলাদেশেও XYZ কোম্পানি থাকবে এবং কান্ট্রি ডিরেক্টর হিসাবে আপনি কি করছেন, কান্ট্রি ডিরেক্টর হিসাবে কিন্তু এটা সম্পৃক্ত হতে পারবেন, সেটা লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সে বিদেশি সংস্থা আপনাকে হেল্প করবে। সেটা যদি XYZ এর জায়গাতে যদি XYZ BD লেখেন তাহলে বলবো যে এটা নতুন কোম্পানি, তাহলে এটা সেই বিদেশি কোম্পানি না। এখানেও গ্রাহকদের সাথে কিন্তু একটা প্রতারণা করার সুযোগ কিন্তু রয়ে যায়। তৃতীয় নম্বর যে বিষয়টা এখানে তাদের সাথে থাকে সেটা হচ্ছে এগুলো থাকার পরও আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে পণ্যটা বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করবেন এই পণ্যটা অ্যাকচুয়ালি এলসির মাধ্যমে আসছে কিনা, যেটাকে আমরা লেটার অফ ক্রেডিট বলে থাকি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেটা ডলার কনভার্ট করে আপনি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে সেই দেশ থেকে পণ্য ওই দেশে আনবেন। সেখানে সরকারের কিন্তু একটা ট্যাক্স ভ্যাট কিন্তু একটা ব্যাপার থেকে যায়, সেখানে আপনি এটা পেরেছেন কিনা, সেটা আসে কিনা, সেটা একটা বিষয়। থাকলে আপনাকে কাগজটা শু করতে হবে। এবং আপনি যে ব্যবসাটা আমি করব সর্বোপরি লাস্টে একটা কথাই দিয়ে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সেই কোম্পানির বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে কিনা। অ্যাকাউন্ট বলতে আমি বলবো সোনালী, রূপালী, জনতা এবং কি এইসব ব্যাংকের, ফরেন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা যাবে না, কারণ ক্রেডিট, ডেবিট এবং ভিসা কার্ড, মাস্টার কার্ড সবাই ইউজ করে। এখন আপনাকে যদি অফার করে যে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন ডলারের মাধ্যমে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি আমাকে ক্যাশ টাকা দেন, আমি ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা পৌঁছে দিয়ে আপনাকে এখানে সম্পৃক্ত করে দেবো। তাহলে কিন্তু এটা এখনও কিন্তু লিগেল প্রসিডিওর না, এটা কিন্তু লিগেল প্রসিডিওর। লিগেল প্রসিডিওর হচ্ছে একজন গ্রাহক, একজন ডিস্ট্রিবিউটর, উনি তার নিজের টাকায় সে ডলার কনভার্ট করতে পারবে এবং সে সার্ভার থেকে ক্রয় করতে পারবে এবং সে কী করতে পারবে, সেটাকে অ্যাকাউন্ট বেসমেন্টে অনুযায়ী সে অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে কার্যক্রম করতে পারবে। এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার এই মূল কোম্পানি XYZ BD হবে না, XYZ এই কোম্পানি নামে অ্যাকচুয়ালি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিটা আপনার সাথে কিন্তু আবারও এখানে গ্রাহকদের সাথে প্রতারণা করছে। তো বিদেশি কোম্পানির ক্ষেত্রে এখানে তাদের আরেকটা সরাসরি পণ্য বিপণন পদ্ধতির 2013 10 অক্টোবরে যে আইনটা সংসদীয়ভাবে আপনার প্রতিষ্ঠিত হলো, এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে ব্যবসা করতে চাবে তাদের অবশ্যই নিজস্ব কলকারখানা ইন্ডাস্ট্রি থাকতে হবে। উপরোক্ত যতগুলো কোশ্চেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাংলাদেশের কোম্পানির ক্ষেত্রে, ঠিক সেম ঘটনাটা এখানেও কিন্তু প্রযোজ্য। বাড়তি যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাকাউন্ট প্রসিডিউর, আপনার লাগবে বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট এবং মূল কোম্পানির নামে বাংলাদেশে কিন্তু কি থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই একটা বিষয় এখানে থাকে। আর বাকি সবগুলো কিন্তু আপনার কলকারখানা, বেসমেন্ট, এগুলো সকল বিষয় কোম্পানির অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে এইসব কোম্পানির দেখবেন যে আপনার ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে আমি ডিস্ট্রিবিউটর হয়েছি, আমি এই দেশে এসে তাদের দালালি হয়ে কার্যক্রম করছি এবং আমরা তাদেরকে দেখাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রি বিশাল কারবার সার্ভার, আমেরিকান কোম্পানি বিশাল কারবার সার্ভার এবং অন্যান্য দেশীয় কোম্পানি বিশাল কারবার, হাজার কোটি টাকার লেনদেন, বিলিয়ন ডলারের টাকার ব্যবসা। এটা তার দেশের জন্য প্রযোজ্য, আবহাওয়া জলবায়ুর জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কিছু আইন বিধি আছে, সেগুলোকে মেনটেন করেন কিনা, বা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার তাদের সাথে ব্যবসা করবেন সেখানে আপনার স্থাপনা আছে কিনা এবং কলকারখানা ইন্ডাস্ট্রি আছে কিনা, অ্যাসেট আছে কিনা, এটা ইম্পর্টেন্ট বিষয়। যদি না থাকে আমি মনে করি তাহলে আপনি সার্ভার কেন্দ্রিক শুধু ব্যবসা করছেন। পাবলিক যদি কোনো রকম, অর্থাৎ এই দেশের আবহাওয়া জলবায়ু, কৃষ্টি, কালচার দিয়ে যদি ওই দেশের ব্যক্তির বা ইউরোপিয়ান কান্ট্রির সেই XYZ কোম্পানির ব্যবসার পরিবেশ যদি কখনো না তৈরি হয় বা নষ্ট হয়, তখন ওই মুহূর্তে তারা লেজ গুটিয়ে চলে যাবে। এরকম বহু হাজার কোম্পানি বাংলাদেশে এসছে, এভাবে চলে গেছে। কিন্তু গ্রাহক যারা আছে, যারা ইনভেস্টমেন্ট করছে এবং যারা এখানে কেরিয়ার তৈরি করার জন্য কার্যক্রম করছে, এই ব্যক্তিগুলো কিন্তু এক পর্যায়ে স্টপ হয়ে যায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কারণ সার্ভারটা যদি সুইচ অফ করে দেয় তাদের হারাবার কিছুই নেই কোম্পানির, কারণ এই দেশে তাদের স্থাপনা নাই, বিনিয়োগ বোর্ড কিন্তু ইনভেস্টমেন্ট নাই, তাদের এখানে কোনো স্থাপনা বা ইনস্টিটিউট, উৎপাদনকারী কারখানা, এইসব বিষয়গুলোকে এখানে কিছুই নাই, যার কারণে তাদের হারাবার কিছুই নাই। তারা আজকে আসছে ব্যবসা করার জন্য, ঠিক কয়েকদিন পরে দেখবেন যে তাদের ব্যবসা পরিবেশ গুছিয়ে নিতে পেরেছে, তারা চলে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইভাবে বাঙালিরা হাজার বার কী হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছু বাঙালি আছে বিদেশিদের, যেমন এই দেশ শাসন করেছে ব্রিটিশটা কিন্তু 200 বছর, তাদের কিছু দালাল চক্রের ব্যক্তিরা কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্লাডে, রক্তেতে আমাদের বাঙালিদের কাছে এখনও রয়েছে। তারা সাদা চামড়া দেখলে খুব ভালো লাগে, সাদা চামড়ারা খুব বিশ্বাসী হয়, সাদা চামড়ারা কিন্তু এই কাজটা করে। কিন্তু যুগে যুগে এই সাদা চামড়ার এই ব্যক্তিগুলো কিন্তু এই দেশে কিন্তু যা করার করে দিয়েছে। তাদের দালালি যারা বিশেষ করে এই দেশ থেকে করে, তাদেরকে বলবো তাদের কাছে আসলেই তাদের কাছে দেশপ্রেম নাই এবং তারা কিন্তু এই দেশের দেশপ্রেমকে বিচ্ছিন্ন রেখে বিদেশিদের হাত ভরিয়ে দেয় এবং এই দেশ থেকে প্রচুর পরিমাণে ডলার তারা ক্রেডিট অ্যান্ড ডেবিট অ্যান্ড মাস্টার কার্ডের মাধ্যমে পাচার করে, যেটা রাষ্ট্র আইনে কিন্তু একটা জঘন্য অপরাধ। কারণ আমাদের দেশে এই প্রান্তিক সময়ে আপনার ক্রান্তিকাল লগ্নে
বিদেশিরা আমাদের প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ সহযোগিতা করছেন, এই সহযোগিতা করে কিন্তু রেমিটেন্স ডেভেলপমেন্ট করছে, পোশাক শিল্প ডলার সহযোগিতা করছে। আর আপনি একটা কৌটার ব্যবসা নিয়ে আসছেন, এই কৌটা দিয়ে আপনি মেডিসিন বানাইয়া আপনি এখানে আনিয়ে দিচ্ছেন, এইটা আপনার হাই প্রাইস ইজ তাও প্রাইস, হ্যাঁ, প্যাকেজ আইটেম, এগুলো দিয়ে এই দেশ থেকে চলে যাচ্ছে। তো ডলার প্রচুর পাচার হয় এই দেশ থেকে। এই পাচার চক্রের মূল সদস্যদের ভিতরে আমি মনে করি যারা বিদেশিদের এই সাইটগুলোকে নিয়ে বাংলাদেশে ব্যবসা করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি যে পাকিস্তানের যেমন একটা বলে না রাজাকারের কথা বলে, আমি সেটা বলবো না, আমি বলবো যে এরা দেশের দ্রোহিতার কাজ করে, কারণ রাষ্ট্রের আইনের পরিপন্থী বা বিপক্ষে তারা কার্যক্রম করে। এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অনেক কর্তৃপক্ষ, ডিপার্টমেন্ট এবং আপনার বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্নভাবে কিন্তু নোটিশ জারি করেছে বাঙালিদের, আমাদের প্রত্যেকের সতর্কতা থাকার জন্য। কিন্তু তারপরেও যদি কেউ লুভে এই কাজটা করে থাকে, তাহলে এটার দায়ভারটা কে নেবে? আজকে লাস্টে শুধু একটা কথা আপনাদের সাথে শেয়ার করে শেষ করে দিব, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে উক্ত বিষয়গুলো নজর দেওয়ার পরও যদি কেউ অন্য কোম্পানির বা বিদেশি কোম্পানি বা যেসব কোম্পানির এইসব শর্তগুলো নাই বা এইসব ডকুমেন্টারি নাই, তা লোভনীয় অফারে যদি কেউ প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হলে সেটা দায়ভার কে নিবে? ইম্পর্ট্যান্ট, কে নিবে? তাহলে আপনাকে দুইটা জায়গায় ফোকাস করতে হবে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি দুইটা কারণে। একটা হচ্ছে আমি কাউকে বিশ্বাস করেছি এবং এই জন্য ঠকেছি, আরেকটা হচ্ছে আমি লোভী মানুষ, লোভের কারণে আমি ঠকেছি। ধন্যবাদ সবাইকে। তো সবাই সুস্থ থাকেন। আজকে এই ইন্টারভিউটা নেওয়ার জন্য বিশেষ করে আপনাকেও ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে অনেক সুন্দরভাবে আমরা যারা যে বিজনেসটা করছি টপ 10 গ্রুপকে কেন্দ্র করে, টপ 10 গ্রুপের ইনশাল্লাহ সকল বিষয়গুলো আছে। কারো যদি পরামর্শ হয়, আরও কোনো কিছু প্রয়োজন বোধ হয়, তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেই অনুপাতে সেই জিনিসটা তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আপনাকেও স্পেশাল ধন্যবাদ এই প্রশ্নগুলো করার জন্য। আমি প্রস্তুতি ছিলাম না, তারপর প্রশ্নগুলো করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।